আমার নাম ববিতা। আমি দেখতে এতটাই সুন্দরী যে আমার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। আমি বাইরে বেরোলে আমার দিকে সবাই তাকিয়ে দেখত। আমি দেখতে খুব সুন্দর ছিলাম, তাই আমার নিজের সৌন্দর্যের উপরে খুব অহংকার হতো। কিন্তু আমার জীবনের এই অদ্ভুত গল্প শুনে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি আমার নিজের মা আমার সঙ্গে এই রকম করতে পারে। আমি যখন প্রত্যেক দিন রাতে ঘুমোতাম, তখন আমার মনে হতো ৪-৫ জন ছেলে আমার বিছানায় এসে আমার সঙ্গে কিছু খারাপ কাজ করছে। তারপর আমি যখন ভয় পেয়ে ঘুম থেকে উঠতাম, তখন দেখতাম আমার পাশে কেউ নেই। প্রত্যেকদিন রাতে ঘুমানোর পরে আমার মনে হতো ৪-৫ জন ছেলে মানুষ আমার পাশে আছে এবং আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। কিন্তু যতবার ভয় পেয়ে আমার ঘুম ভাঙতো, ততবার উঠে দেখতাম আমার ঘরে কেউ নেই। আসলে আমি এতটাই সুন্দর ছিলাম দেখতে যে আমার বাবাও আমার মাকে মাঝে মধ্যে ঠাট্টা করে বলতো, "এটা আমাদের মেয়ে তো?" আমার মা তখন রেগে গিয়ে বলতো, "না, না, এটা আমাদের মেয়ে নয়। এটা তো পাড়া প্রতিবেশীর মেয়ে।" ছোটবেলার বাবা-মায়ের এই কথাগুলো আমার মনে পড়ে। আসলে আমার বাবা-মায়ের গায়ের রং শ্যামবর্ণ ও মোটামুটি দেখতে ছিল। তাই আমাকে দেখে পাড়া প্রতিবেশীর লোক বলতো না যে আমি বাবা-মায়ের নিজের মেয়ে। কিন্তু ছোটবেলাতেই আমার বাবা মারা গেছিল। বাবার মারা যাওয়ার পরে মা একা হাতে আমাকে মানুষ করেছে। আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমি দেখতে খুব সুন্দরী ছিলাম বলে আমার নিজের উপর খুব আত্মবিশ্বাস ছিল যে নিঃসন্দেহে আমার বিয়ে একটা ভালো ঘরেই হবে। আমার সৌন্দর্যের জন্য নিজের উপরে বিশ্বাস ছিল আমার মা কিছু দিতে না পারলেও আমার ধনী পরিবারেই বিয়ে হবে। আমরা গরিব হলেও মা আমার কোনো কিছুর অসুবিধে হতে দেয়নি। মা আমাকে যেমন করে হোক ভালো ভালো খাবার ও ভালো জামা কাপড় দেওয়ার চেষ্টা করতো। আসলে বাবার মারা যাওয়ার পরে মা হাতের কাজ করতে শুরু করেছিল। মা খুব ভালো হাতের কাজ করতো এবং খুব ভালো সেলাই জানতো। মা ভালো সেলাই জানতো বলে আশেপাশের গ্রাম থেকেও জামা তৈরি করার অর্ডার দিয়ে যেত। আসলে আমি দেখতে খুব সুন্দর হলেও শরীরে পাতলা ছিলাম, কিন্তু আমি যতই খাবার খেতাম না কেন আমার শরীরে মাংস লাগতো না। মাঝে মধ্যে এমন হতো দুর্বলতার কারণে আমি মাথা ঘুরে পড়ে যেতাম। তাই মা আমার খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখতো। সবসময় আমাকে ভালো ও দামি জিনিস খাওয়ানোর চেষ্টা করতো। যেমন সকালবেলা ভালো ভালো ফলমূল খেতে দিত, প্রত্যেক দিন দেশি মুরগির ডিম খেতে দিত। শুধুমাত্র আমার জন্য মা দেশি মুরগি বাড়িতেই পালন করত, যাতে আমাকে প্রত্যেক দিন দেশি মুরগির ডিম দিতে পারে। মা প্রত্যেক দিন রাতে নিয়ম করে গ্লাস ভর্তি করে আমাকে দুধ খেতে দিত। ওই দুধের মধ্যে আখরোট, কাজু, কিশমিশ এইসব মিশিয়ে আমাকে খেতে দিত। মা সেলাই করে যা টাকা ইনকাম করতো আমার খাবার পিছনে সব খরচ করে দিত। আসলে আমি যখন একটু বড় হলাম তখন একদিন হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপর আমার মা অনেক বেশি ভয় পেয়ে যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তখন ডাক্তার দেখানোর পরে আমাকে বেশ কিছু রিপোর্ট করতে দিয়েছিল। তারপর রিপোর্ট করার ৭ দিন পরে আবার যখন ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেছিলাম, তখন ডাক্তারে বলেছিল আমার শরীরে রক্তাল্পতা হয়েছে এবং বলেছিল আমার খাবার দাবারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, নইলে আমার শরীর আরও দিন দিন দুর্বল হয়ে যাবে। প্রত্যেক দিন শাকসবজি, দুধ, মাছ, মাংস, ডিম এবং ফলমূল খেতে হবে, নইলে আমার দুর্বলতা কাটবে না এবং শরীরের রক্ত কমে যাবে। ডাক্তারের কথা শুনে সেদিনের পর থেকে মা আমার খাবার দাবারের প্রতি খুব খেয়াল রাখতো। শুধু তাই নয়, আমার মা আমাকে এত ভালোবাসতো, হয়তো এত ভালোবাসা কোনো মা নিজের মেয়েকে দিতে পারবে না। আমি গরিব হলেও মা আমাকে রাজরানীর মতো করে মানুষ করেছিল। আমি নিজের মাকে নিয়ে খুবই গর্ব করতাম। মা দিনরাত কাজ করে আমার খাবার দাবার সব সময় বাড়িতে জোগাড় করে রাখতো। আমি যখন বাড়ির বাইরে বেরোতাম পাড়ার বান্ধবীদের সঙ্গে দেখা করতে, তখন তারা সবাই বলতো, "তুই এত সুন্দর দেখতে, তোর চেহারায় এত বেশি গ্লো করে কারণ কাকিমা তোকে দামি দামি জিনিস কিনে খাওয়ায়। কাকিমা তোর যা সেবা করে এই রকম সেবা তো আমার মায়েরাও করে না। তোর মা তোকে একটাও কাজ করতে দেয় না। ওই জন্যই তো তোর চেহারায় এত গ্লো। তোর চেহারাতে কোনো দাগ নেই। তুই কত ফর্সা। তোর কপাল খুব ভালো যে তুই এত ভালো মা পেয়েছিস। তোকে তো তোর মা রাজরানী করে রেখেছে।" আমি বুঝতে পারতাম আমার বান্ধবীরা আমার সৌন্দর্য দেখে মনে মনে খুব ঈর্ষা করত। শুধু তাই নয়, আমার প্রতি আমার মায়ের ভালোবাসা দেখেও তাদের হিংসে হতো। আমি ও মা যেই বাড়িতে থাকতাম, মায়ের কাছে শুনেছিলাম যে ওই বাড়িটা আমার মায়ের বাবার ছিল। ওই বাড়িটা খুব বেশি বড় ছিল না।
দুটো রুম ছিল, একটা রান্নাঘর, একটা বাথরুম এবং একটা ছোট্ট উঠোন। আমি যেই ঘরটাতে থাকতাম সেই ঘরটাকে আমি মনের মতো করে ছোটোখাটো জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আসলে ঘর সাজানোর প্রতি আমার খুব আগ্রহ ছিল। আমি যা একটু একটু করে টাকা জমিয়েছিলাম, বড় হয়ে সেই জমানো টাকা দিয়ে ছোটোখাটো জিনিস কিনে আমার নিজের মতো করে সাজিয়েছিলাম। আমার বয়স ১৯ বছর। বড় হওয়ার পরে আমি মাকেও নিজের ঘরে ঘুমোতে দিতাম না। আমি ওই ঘরে একাই থাকতাম। মা কখনো আমাকে একা ঘুমোতে বাধা দেয়নি। মা ভেবেছিল আমি বড় হয়েছি ওই জন্যই একা ঘুমোতে চাইছি। মা কোনো দিন আমার একা ঘুমোনো নিয়ে কিছু বলেনি। মা আমাকে এত ভালোবাসতো যে আমি খুব নখরা দেখাতাম। তখন মা আমাকে বলতো, তুই তো আমার পুতুল, তোর সব নখরা আমি সহ্য করব না তো কে করবে? আমি নিজের পড়াশোনাও আমাদের গ্রামের সরকারি স্কুল থেকেই করেছিলাম। সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন মা আমাকে বলল, তুই বড় হয়েছিস, এবার তোর একটা ভালো পাত্র দেখে বিয়ে দিব। আমি তখন মাকে বলেছিলাম, কোনো ছেলে যদি তোমার মতোই আমার নখরা সহ্য করে তবেই আমার বিয়ে দেবে। এমন ছেলের সঙ্গে বিয়ে দেবে যে আমাকে সত্যি ভালোবাসবে, আমার মনের কষ্টটা বুঝবে, নইলে আমি সারা জীবন তোমার কাছেই থাকবো। মা তখন আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, মেয়েরা যতই সুন্দরী হোক না কেন, শ্বশুরবাড়িতে গিয়ে সবার দায়িত্ব বাড়ির বউকেই নিতে হয়। আর সেই বউ যতই সুন্দরী হোক না কেন, যখন কোনো ভুল ত্রুটি করে তখন তাকে কথাও শোনাতে ছাড়ে না। ওই জন্য ভালো ছেলে দেখে ভালো ঘরে তোর বিয়ে দেব, তাতে যত সময় লাগবে লাগুক। তারপর সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি নিজের ঘরে চলে এসেছিলাম। মা তখনও বাইরে বসে সেলাইয়ের কাজ করছিল। মা রাত জেগে কাস্টমারের অর্ডার পুরো করত। আমার ঘরে আসার আগে মা আমাকে এক গ্লাস গরম দুধ দিল এবং বলল, এটা খেয়ে তারপর ঘুমাবি। আমি দুধের গ্লাসটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে বিছানায় বসে মায়ের দেওয়া দুধ পুরোটা খেয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। দুধ খাওয়ার কিছুক্ষণ পরে আমার এমন ঘুম এসেছিল, মনে হচ্ছিল আমি যেন কতদিন থেকে ক্লান্ত আছি এবং না জানি কতদিন ধরে আমি ঘুমাইনি। বিছানায় মাথা রাখতে আমি এমন ঘুম ঘুমিয়েছিলাম, আমার আর কোনো কিছু খেয়াল ছিল না। তারপর অর্ধেক রাতে ঘুমের ঘোরে মনে হলো আমার পাশে একজন নয়, প্রায় ৩-৪ জন পুরুষ মানুষ আছে এবং আমার শরীর নিয়ে কিছু একটা করছে। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও নিজেকে তাদের হাত থেকে ছাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল ওই লোকগুলো আমাকে চেপে ধরে আছে এবং আমার শরীরে কিছু করার চেষ্টা করছে। অনেকক্ষণ পরে যখন অনেক কষ্ট করে যখন নিজের চোখ দুটো খুললাম, তারপর অনেক বেশি ভয় পেয়ে ওই অন্ধকারে বিছানায় হাত দিয়ে দেখলাম কেউ নেই। তারপর আমি যখন বিছানা থেকে নামার জন্য উঠলাম, তখন মনে হলো আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার শরীরটা এত বেশি ভারী লাগছিল এবং মাথাটা অনেক বেশি ভারী হয়েছিল। তাও আমি মনের মধ্যে জোর এনে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের লাইটটা অন করলাম। ঘরের লাইটটা অন করার পরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর না পেরে আমি ঘরের পর্দার পিছন এবং বিছানার নিচে দেখতে শুরু করলাম। কিন্তু আমার ঘরে তো কেউ ছিল না। এমনকি আমি যখন ঘরে ঘুমোতাম তখন ভেতর থেকে দরজাকে লক করে দিতাম। ওই সময় ভয়ে মনে হচ্ছিল আমার শরীরে প্রাণ নেই। তাহলে কেন আমার এই রকম মনে হয়েছিল যে আমার বিছানায় পুরুষ মানুষ আছে? তারপর তাড়াতাড়ি জল খেয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম। ওই সময় আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম মাকে গিয়ে সব সত্যি কথা বলবো। আবার মনে হলো এসব কথা মাকে বললে মা চিন্তায় পড়ে যাবে। তাই আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম। কারণ সত্যি যদি আমার ঘরে কোনো পুরুষ মানুষ থাকতো তাহলে তো আমি তাকে দেখতে পেতাম। তারপর ভাবলাম এইগুলো সব আমার মনের ভুল ধারণা। এটা ভেবে আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা জানি না কেন আমার শরীরে প্রচণ্ড ব্যথা করছিল। মনে হচ্ছিল আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারবো না। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, মা, কাল রাতে আমার ঘরে কি কেউ এসেছিল? মা তখন আমার দিকে তাকিয়ে বলল, তোর ঘরে কেন কেউ যাবে? তোর ঘরে তো আমিও যাই না। তারপর মা জিজ্ঞেস করলো, হঠাৎ করে এই রকম প্রশ্ন করছিস কেন? কিছু হয়েছে নাকি? আমি তখন মাকে বললাম, না না, সেরকম কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। তারপর মা আমার হাঁটার ধরন দেখে বুঝতে পেরেছিল নিশ্চয়ই আমার শরীর খারাপ আছে। তারপর মা আমাকে জিজ্ঞেস করলো, তুই এইভাবে হাঁটছিস কেন? আমি তখন মাকে বললাম, জানি না, আজ সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ করছে, গায়ে হাতে ভীষণ ব্যথা করছে। আমার শরীর খারাপ আছে এটা শুনে মা অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমাকে একটা ব্যাগ থেকে ওষুধ বের করে দিল। তার সঙ্গে গরম গরম হলুদ মেশানো দুধ দিল এবং বলল, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। আগে এই জিনিসটা আমি কোনোদিন বুঝতে পারিনি, কিন্তু গত 1 মাস থেকে প্রায় দিন আমার সঙ্গে এই রকম হচ্ছিল। প্রত্যেক দিন রাতে আমি যখন মায়ের দেওয়া দুধ খেয়ে শুয়ে পড়তাম তখন আমার আর কোনো জ্ঞান থাকতো না।
প্রত্যেকদিন অর্ধেক রাতে মনে হতো আমার পাশে ৪-৫ জন পুরুষ মানুষ আছে এবং আমার শরীর নিয়ে খেলা করছে। কিন্তু আমি যখন অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ঘরের লাইটটা অন করতাম, তখন ঘরে কাউকে দেখতে পেতাম না এবং পরের দিন সকালবেলা আমার পুরো শরীরে ব্যথা করত। এমনকি আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম। আমি তো নিজেই বুঝতে পারছিলাম না আমার সঙ্গে এসব কী হচ্ছিল। একদিন আমি যখন না পেরে মাকে সব সত্যি কথা বলেছিলাম, মা তখন আমাকে বলেছিল, এইগুলো তোর মনের ভুল ধারণা। কারণ আমাদের ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ করা থাকে, তাহলে আমাদের বাড়িতে কে ঢুকবে? মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, নিশ্চয় তোকে গ্রামের কোনো লোকের নজর লেগেছে। এইসব কারণেই আমি তোকে বাড়ির বাইরে যেতে বারণ করি। তুই এতটাই সুন্দর দেখতে যে কোনো মানুষের নজর লেগে যাবে এবং একবার কোনো মানুষের নজর লেগে গেলে শরীর খারাপ করবে এবং খারাপ খারাপ স্বপ্ন আসবে। আমি তখন হেসে মাকে বললাম, ধুর, এইসব আবার হয় নাকি? তুমি এইসব কথা বিশ্বাস করো? কিন্তু আমি এইসব কথা তো বিশ্বাস করি না। মা তখন আমাকে বলল, আজকেই আমি গ্রামের মৌলানা সাহেবের কাছ থেকে একটা ভালো তাবিজ বানিয়ে নিয়ে তোর হাতে বেঁধে দেব। তাহলে আর কোনো মানুষের খারাপ নজর লাগবে না। সেদিন মৌলানা সাহেবের কাছ থেকে মা তাবিজ এনে আমার হাতে বেঁধেছিল। তারপর বলেছিল, তোর আর কোনো অসুবিধে হবে না, এবার নিশ্চিন্তে রাতের বেলা শুয়ে পড়বি। কিন্তু ওই তাবিজ দিয়েও আমার কোনো কাজ হয়নি। ওই তাবিজ পড়ার পরেও সেদিন রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে অন্য দিনের মতোই আবার মনে হয়েছিল ৪-৫ জন পুরুষ মানুষ আমার শরীর নিয়ে খেলা করছে এবং আমি ঘুমের ঘোরেই তাদেরকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছি। তারপর কিছুক্ষণ পর আবার আমি অনেক বেশি ভয় পেয়ে বিছানায় তড়াম করে উঠে বসলাম। সেদিন আমি ঘরের লাইটটা অন করেই শুয়েছিলাম। উঠে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু ঘরে কেউ ছিল না। পরদিন সকালবেলা যখন মা আমাকে জিজ্ঞেস করলো কাল রাতে আমার কিছু অসুবিধে হয়েছে কিনা, আগের দিনের মতোই আমি আবার কোনো বাজে স্বপ্ন দেখেছি কিনা, তখন আমি মাকে মিথ্যে কথা বলেছিলাম যে তাবিজ পরে কাল রাতে আমি খুব ভালো ঘুমিয়েছি এবং কাল রাতে আমার এই রকম মনেই হয়নি যে ঘুমন্ত অবস্থায় আমার শরীর নিয়ে কেউ খেলা করছে। আসলে মায়ের আমাকে নিয়ে চিন্তা হবে, তাই আমি মাকে মিথ্যে কথা বলেছিলাম। সেদিন আমি খাওয়া দাওয়া করে আমার আত্মীয়দের বাড়ি গেছিলাম, মানে আমার দাদুর বাড়িতে। আসলে আমরা আগে দাদুর বাড়িতেই থাকতাম, কিন্তু কিছু একটা কারণে মা দাদুর বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে এসেছিল আমাকে নিয়ে। তাই আমি মাঝে মধ্যে পাশের গ্রামে যেতাম দাদুর বাড়িতে। সেখানে আমার জেঠু জেঠিমারা থাকতো। আমি মাঝে মধ্যে সময় বের করে দাদুর বাড়িতে যেতাম আমার সমবয়সী জেঠু জেঠিমার মেয়েদের সঙ্গে দেখা করতে। সেদিন আমি যখন জেঠুর মেয়েদের সঙ্গে দেখা করে তাদেরকে আমার ব্যাপারে সব সত্যি কথা বলেছিলাম যে গত ১ মাস থেকে আমার সঙ্গে এইসব হচ্ছে, তখন আমার জেঠুর মেয়েরা বলেছিল, তুই নিজেকে একবার দেখেছিস? গত ১ মাস থেকে তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো মহিলা। তোকে বিবাহিত মেয়েদের মতো দেখতে লাগছে। আমার তো মনে হচ্ছে তোর মা সত্যি সত্যি ছেলেদেরকে ঘরে ডেকে তোকে দিয়ে দেহ ব্যবসা করায়। আর ওই জন্যই তোর মা তোকে ভালো ভালো খাবার খাওয়ায়, যাতে তোর শরীরটা না ভাঙে। আর ওই জন্যই তোকে রাতের বেলা শোবার আগে গরম দুধ খাওয়ায়। আমাদের তো মনে হচ্ছে ওই দুধের মধ্যেই তোর মা কিছু মিশিয়ে খাওয়াচ্ছে। শুধু তাই নয়, এখন আমাদের মনে হচ্ছে তোর মা তোকে দিয়ে সত্যিই দেহ ব্যবসা করাবে। ওই জন্যই তো আমার দাদুর বাড়ি ছেড়ে পাশের গ্রামে তোকে নিয়ে নিজের বাবার বাড়িতে একা থাকে, যাতে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে। জেঠুর মেয়েদের সব কথা শোনার পরে আমার মনে অনেকগুলো প্রশ্ন এসেছিল। তাদের কথা শোনার পরে একটু হলেও আমার মনে মায়ের প্রতি সন্দেহ এসেছিল। আমি একবারের জন্য হলেও তাদের কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমি সেটা তাদের সামনে প্রকাশ হতে দিইনি যে তাদের কথা শুনে আমি মায়ের উপর অবিশ্বাস্য হয়েছি। তারপর আমি আমার কাজিনদের বললাম, তোরা একটু বেশি ভেবে নিয়েছিস। একটা মা কখনোই তার সন্তানের সঙ্গে এত খারাপ কাজ করতে পারে না। আমার মা খুব ভালো। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমার কথা শোনার পরে কাজিনরা বলল, তাহলে তুই প্রত্যেক দিন সকালে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটিস এবং তোর শরীরে কেন ব্যথা করে? এই প্রশ্নগুলো তুই নিজের মাকে করবি, তাহলেই উত্তর পাবি। আর তোর মাকে এটাও জিজ্ঞেস করবি যে দাদুর বাড়ি ছেড়ে কেন ওই গ্রামে তোকে নিয়ে পালিয়েছিল। কাজিনদের কথা শোনার পরে আমি মন খারাপ করে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ তারা যেটা বলেছিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের মা আমাকে দিয়ে দেহ ব্যবসা করাবে। সেদিন আমি যখন মন খারাপ করে বাড়ি ফিরলাম, তখন দেখলাম মায়ের হাতে অনেকগুলো টাকা ছিল এবং আমাকে দেখে মা তাড়াতাড়ি ওই টাকাগুলো একটা বাক্সের মধ্যে ভরে দিল।
মায়ের হাতে অতগুলো টাকা দেখে আমার মনের সন্দেহ এবং কাজিনদের কথা আরও বেশি মনে পড়ছিল। মায়ের কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? সেদিন আমি মায়ের উপরে খুব রেগেছিলাম। সেদিন রাতে খাওয়া দাওয়া করার পরে মা যখন আমার রুমে এলো এক গ্লাস গরম দুধ নিয়ে, তখন আমি মাকে বললাম, আজ আমি দুধ খাবো না। মা তখন আমার পাশে এসে বসলো এবং আমার মাথায় হাত দিয়ে বলল, কি ব্যাপার? যখন থেকে তুই বাড়ি ফিরে এসেছিস আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলিসনি, কি হয়েছে? আমি তখন মাকে বললাম, আমার কিচ্ছু হয়নি, তুমি এখান থেকে দুধের গ্লাসটা নিয়ে চলে যাও। মা তখন বলল, কি হয়েছে? তুই আমার উপরে রাগ কেন করে আছিস? আর দুধ তো তোকে খেতেই হবে, না হলে তোর গায়ে হাতের ব্যথা কি করে ঠিক হবে? আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এই দুধের মধ্যে এমন কি মিশিয়েছো? মা তখন একটু মুচকি হেসে বলল, এই দুধের মধ্যে আমি হলুদ, পেস্তা বাদাম ও আমার অনেক ভালোবাসা মিশিয়েছি। এতে তোর গায়ে হাতের ব্যথা কমে যাবে। এই বলে মা তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে পটিয়ে নিয়ে দুধ খাওয়ায়। সেদিন আমি দুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর প্রত্যেক দিনের মতোই সেদিন রাতেও আমার মনে হয়েছিল কয়েকটা পুরুষ মানুষ আমার শরীর নিয়ে খারাপ কাজ করছে। পরের দিন সকালবেলা রুমের দরজা খুলে বাইরে বেরোতেই মাকে ফোনে কারো সঙ্গে কথা বলতে শুনেছিলাম। মা ফোনে বলছিল, ৩-৪টাতে কাজ হবে না, ৫-৬টা পাঠাতে হবে। ওটা শুনে তো আমার মনের সন্দেহ আরও বেড়ে যায়। তার মানে আমার মা আমাকে দিয়ে দেহ ব্যবসা করাতো, যেটা আমি ১ মাস থেকে অনুভব করতে পারছিলাম। এই বেশ কিছুদিন থেকে দেখছিলাম মা ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো টাকা বাক্সের মধ্যে ভরে রাখতো। কিন্তু মা এতগুলো টাকা কোথা থেকে পেয়েছিল? নিশ্চয়ই আমাকে দিয়ে রাতের বেলা দেহ ব্যবসা করিয়ে হয়তো অতগুলো টাকা জোগাড় করেছিল। সেদিন আমি ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন ওই মহিলাকে জিজ্ঞেস করবই কেন আমার সাথে এত খারাপ কাজ করেছে, কেন আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। গত ২ দিন থেকে মায়ের সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম, যেটা মা বুঝতে পেরেছিল এবং আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করছি। কিন্তু আজ আমি তাকে জিজ্ঞেস করবই যে সে মা হয়ে কি করে আমার জীবনটা নষ্ট করতে পারল। ছি! আমার তো ভাবতেই ঘেন্না লাগছিল। আমার নিজের মা আমার সঙ্গে কিভাবে এই রকম করতে পারল। সেদিন আমি ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন, যদি এই মহিলা সত্যি আমার সঙ্গে খারাপ কাজ করে থাকে তাহলে আমি তাকে পুলিশের হাতে দেব। সেদিন রাতের বেলা যখন আমার মা আমার জন্য রান্নাঘরে দুধ গরম করছিল, তখন আমি রান্নাঘরে গেলাম এবং তাকে বললাম, কি মেশালে এই দুধের মধ্যে? মা তখন আমাকে বলল, প্রত্যেক দিন যা মেশায় আজও সেটাই মিশিয়েছি। আমি তখন অনেক রেগে গিয়ে বললাম, মেশাবেই তো, কারণ তুমি তো আমার নিজের মা নয়। তুমি যদি আমার নিজের মা হতে তাহলে আমার সঙ্গে এত খারাপ কাজ করতে না। ছি! আমার না তোমাকে মা বলতেই ঘেন্না লাগছে। আমার মুখ থেকে ওই কথাটা শোনার পরে মা আমার কাছে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ, আমি তোর নিজের মা নয়, আমি তোর সৎের মা। তার মানে এই নয় তুই আমাকে যা ইচ্ছে তাই বলবি, কারণ তোর মা তোকে জন্ম দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। তারপর থেকে আমি তোকে নিজের কোলে করে মানুষ করেছি। আমি নিজের বুকের দুধ খাওয়াইনি, কিন্তু আমি তোকে নিজের মায়ের মতোই ভালোবেসেছি। তারপরেও তুই আমাকে এইভাবে বলতে পারলি? আমি তখন বললাম, তুমি যে আমার সৎের মা এটা আমি ১ বছর আগেই জানতে পেরেছি। ভেবেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই ভেবেছিলাম তোমাকে আর এটা বলে লাভ নেই যে আমি সত্যিটা জেনে গেছি যে তুমি আমার সৎের মা। কিন্তু তুমি আমার সাথে যা অন্যায় করেছো, তাই আমি আজ বাধ্য হয়েছি এইসব কথা বলতে। তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করাও। তুমি এই দুধের মধ্যে এমন কিছু মেশাও যেটা খেয়ে আমি গভীরভাবে শুয়ে পড়ি। তারপর তুমি আমার দেহ বিক্রি করে টাকা ইনকাম করো। তুমি যদি আমার নিজের মা হতে তাহলে কখনোই আমার সঙ্গে এরকম নোংরা কাজ করতে না। আমার কথা শোনার পরে মায়ের চোখ দিয়ে জল পড়তে শুরু হয়। তারপর মা বলল, তোর মনের মধ্যে আমার প্রতি কেউ বিষ ঢেলেছে। আমি কখনোই তোর সঙ্গে এরকম করতে পারি না। আমি তোর মা। তুই কি করে আমার ব্যাপারে এই সব ভাবলি? তোর যখন সন্দেহ হচ্ছে যে এই দুধে আমি কিছু মিশিয়েছি, তাহলে আজকে এই দুধ আমি তোর চোখের সামনেই খাবো। এটা বলে মা গ্লাসের মধ্যে দুধটা ঢেলে আমার সামনে গ্লাস ভর্তি দুধ খেয়ে নেয়। দুধ খাওয়ার পরে মা বলল, কই, এই দুধ খেয়ে তো আমার কিছু হলো না। আমি তখন রেগে মাকে বললাম, আমার সামনে এসব নাটক করে আর কোনো লাভ নেই। আজ সকালে আমি তোমার কথা শুনেছি। তুমি আজ রাতে ৫ থেকে ৬ জন লোক ডেকেছ আমার দেহটা বিক্রি করার জন্য। আমার কথা শোনার পরে মা মাথায় হাত দিয়ে বলল, ববিতা, তুই এইসব কী বলছিস? কে তোকে আমার বিরুদ্ধে এত নোংরা কথা বলেছে? তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি যদি সতী হও তাহলে তোমার কাছে এতগুলো টাকা কি করে এলো? এই কয়েকদিনে আমি তোমার কাছে অনেকগুলো টাকা দেখেছি। ওই টাকাগুলো তুমি বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছো।
কোথায় পেলে তুমি এতগুলো টাকা? মা তখন কাঁদতে কাঁদতে বলল, ওই টাকাগুলো আমি অনেক কষ্ট করে শুধুমাত্র তোর জন্য জোগাড় করেছি। আমার মায়ের দেওয়া একটা ভালো গয়না ছিল, ওই গয়নাটা বিক্রি করে তোর জন্য টাকা জোগাড় করেছি। আমার বাবা মা ও তোর মা মানে আমার দিদি আমার কাছে আজ ওরা নেই। আমার নিজের লোক কেউ নেই, শুধুমাত্র তুই আছিস। আর আমার মায়ের দেওয়া এই একটাই মাত্র গয়না ছিল, মায়ের দেওয়া স্মৃতি একটাই ছিল, আমি ওটাকেও বিক্রি করে দিয়েছি। ভেবেছিলাম মায়ের দেওয়া এই স্মৃতি আমি কোনো দিন বিক্রি করব না, কিন্তু কিছু কাজের জন্য বিক্রি করতে হয়েছে। তুই যখন আমার ভালোবাসার উপরে সন্দেহ করেছিস, তাহলে আজ তোকে আমি সব সত্যি কথা বলবো। আমি তোর সতের মা, এই সত্যিটা তুই নাকি 1 বছর আগে থেকে জানিস, কিন্তু তুই এই সত্যিটা জানিস কি, যে আমি তোর নিজের মাসি। আমি তোর সতের মা হলেও আমি তোর নিজের মাসি। তুই কি করে ভাবলি যে তোর মাসি তোর সঙ্গে খারাপ কাজ করবে? আমি এতদিন তোকে এই কথাগুলো নিজের থেকে বলিনি, কারণ আমি তোর সতের মা হলেও আমি তোর নিজের মাসি। তাই এত বছর আমি এই কথাগুলো বলার প্রয়োজন মনে করিনি। আমার দিদির মারা যাওয়ার পরে শুধুমাত্র তোর জন্য আমি জামাইবাবুকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম, কারণ জামাইবাবু যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতো তাহলে তুই কোনো দিন মায়ের ভালোবাসা পেতিস না। আমি তো বিট্টু বলে একটা ছেলেকে ভালোবাসতাম, বিট্টুর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি নিজের জীবনে খুব খুশি ছিলাম, কিন্তু তোর জন্মের পরেই তো তোর মা মারা যায়। ওই সময় শুধুমাত্র তোর মুখ দেখে তোর টানে আমি নিজের ভালোবাসা ও নিজের খুশি ত্যাগ করে তোর বাবাকে বিয়ে করেছিলাম, যাতে তোকে আমার দিদির জায়গা দিতে পারি, যাতে তোকে মায়ের ভালোবাসা দিতে পারি। ওই জন্য আমার নিজের কোনো সন্তান নেই, কারণ আমি নিজের সন্তান করিনি শুধুমাত্র তোর জন্য, তোকে ভালোভাবে মানুষ করব বলে। সেই জন্য আজ আমার ভালোবাসার তুই এই মূল্য দিলি। আর তুই যেটা বলছিস যে আমি 4-5 জন লোক বাড়িতে ডেকেছি তোকে দিয়ে দেহ ব্যবসা করাবো বলে, আমি 4-5 জন লোকের কথা কখনোই বলিনি। আমি 4-5টা অর্ডারের কথা বলেছিলাম। আমি যত বেশি অর্ডার পাবো তত বেশি টাকা হবে, এবং সেই টাকা দিয়ে ও গয়না বিক্রি করা টাকা দিয়ে তোর চিকিৎসা করাবো। মায়ের মুখ থেকে সব কিছু শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তখন আমি লজ্জা ও ঘৃণায় নিজের গালে নিজেই চড় মারতে শুরু করলাম, এবং মায়ের পায়ের কাছে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, এবং মায়ের কাছে ক্ষমা চাইলাম। মা তখন আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, ববিতা, আমার ভালোবাসায় কোনো দিন সন্দেহ করিস না মা। এই পৃথিবীতে তোকে ছাড়া আমার আর কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রে। আসলে এতে তোর কোনো দোষ নেই, তোর অসুখটাই এমন যে তোর মনে সন্দেহ তৈরি করেছে। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, মা, আমার কি অসুখ হয়েছে? তুমি আজ আমার থেকে কিচ্ছু লুকোবে না, তুমি আমাকে সব কিছু বলো। মা তখন বলল, আমি তোর দাদুর বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। তোর বাবাকে বিয়ে করার পরে তোকে নিয়ে তোর দাদুর বাড়িতেই ছিলাম, কিন্তু একদিন রাতে ওই বাড়ি থেকে কয়েকজন শয়তান লোক তোকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। তুই এতটাই সুন্দর দেখতে যে ছোট থেকে মানুষ তোর উপরে নোংরা নজর দিয়েছিল। তোকে চুরি করার পরে ওই ছোট্ট অবস্থায় তোর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। ওই সময় তোর বয়স কাছাকাছি 10-12 বছর ছিল, আর এটা হয়েছিল তোর বাবার বাড়ির লোকের গাফিলতির কারণে। তারপর অনেক কষ্ট করে তোকে খুঁজে পেয়েছিলাম। ছোটোবেলাতেই তোর সঙ্গে অনেক বড় ঘটনা ঘটে গেছিল। ওই ঘটনার পর থেকে তোর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তুই প্রত্যেকটা মানুষকে দেখে ভয় পেতিস, যেটার প্রভাব এখনও আছে। ছোটোবেলাতেই মনোচিকিৎসক বলেছিল এটার প্রভাব হয়তো বড় হয়েও থাকবে। ওই ঘটনার পর থেকে আমি তোকে নিয়ে ওই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছিলাম, এবং তোকে খুব ভালোবেসে আগলে রাখতাম, যাতে তুই ওই ঘটনাটা ভুলে যেতে পারিস। 4-5 জন শয়তান লোক মিলে ছোটোবেলাতেই তোর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। ওই জন্যই তুই রাতের বেলা প্রত্যেক দিন এটা মনে করিস যে 4-5 জন লোক তোর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছে। তোর জীবনের ওই খারাপ ঘটনা তোকে মানসিক রোগী করে দিয়েছে। আমাদের এখানে ভালো কোনো মনোচিকিৎসক নেই। আমি খোঁজ নিয়েছি, শহরে একটা অনেক বড় মনোচিকিৎসক আছে। আমি তার কাছে তোর চিকিৎসা করাবো, শহরে নিয়ে গিয়ে তোর চিকিৎসা করাবো। এতে যত টাকা খরচ হবে হোক, কিন্তু আমি তোকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলব। ওই জন্য আমি অনেকগুলো টাকার জোগাড় করছি। তুই পুরোপুরিভাবে সুস্থ না হলে তোর বিয়ে দিতে পারবো না। মায়ের সব কথা শোনার পরে আমি মায়ের পা ধরে ক্ষমা চেয়েছিলাম, এবং মাকে বলেছিলাম আর কোনো দিন পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের কথা শুনে নিজের মায়ের উপরে সন্দেহ করব না। মা আমাকে ক্ষমা করে দিয়েছিল। এই জন্যই বলে লোকের কথা শুনে নিজের বাবা মায়ের উপরে সন্দেহ করতে নেই। আমি অনেক বড় ভুল করেছিলাম আত্মীয়দের কথা শুনে।
স্বপ্নেও ভাবতে পারিনি আমি যেই মানুষটাকে সন্দেহ করেছিলাম সেই মানুষটা নিজের সব কিছু ত্যাগ করে আমাকে ভালো রেখেছিল। এখন আমি মায়ের সঙ্গে শহরে এসেছি নিজের চিকিৎসা করানোর জন্য। ডাক্তারে বলেছে খুব তাড়াতাড়ি আমি নাকি সুস্থ হয়ে উঠব। আমি আমার মায়ের সঙ্গে খুব ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকবার যেন আমার মাসিকে আমার মায়ের রূপে পাঠায়। আমার মাসিমা আমার জন্য যা করেছে সেটা হয়তো নিজের মাও করতে পারবে না। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি আমার মাসিকে মায়ের রূপে পেয়ে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।